আসসালামু আলাইকুম সবাইকে। সাবজেক্ট রিভিউ সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের সাবজেক্ট রিভিউ হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর, টিই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সারা বাংলাদেশে সব ইউনিভার্সিটিতে এটাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বলে। আর বাংলাদেশে একটা ইউনিভার্সিটি আছে যেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তার উপর ডিপেন্ড করে পুরো একটা ইউনিভার্সিটি তৈরি, এবং সেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর 10টা 11টা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। সেটা হচ্ছে বুটেক্স, এবং আমিও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি বুটেক্স থেকে। আমি বুটেক্সে 19 ব্যাচ ছিলাম। সো এই সাবজেক্টটা রিভিউ করার জন্য আমার আলাদা করে বিশাল রিসার্চ এবং পড়াশোনার প্রয়োজন পড়ে নাই। আমার টোটাল টিম মিলে একটা স্ট্রাকচার করে দিছে, এবং আমি আমার প্রিভিয়াস ইয়ারগুলোর নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার সিনিয়র ব্যাচগুলো থেকে আমি যা যা দেখছি, আমার জুনিয়র ব্যাচগুলো থেকে আমি যা যা দেখছি, আমার ব্যাচমেটরা এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে কোথায় কোথায় কীভাবে চাকরি বাকরি করতেছে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে এই একটা ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। এটা একটা খুবই রিয়েলিস্টিক এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর একটা বাস্তবধর্মী ভিডিও হবে, যেখানে তোমাদেরকে আমি A to Z ইচ অ্যান্ড এভরিথিং জানানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউয়ের পিছে যে থিমটা ডেভেলপ করা আছে, এটা আসলে টেক্সটাইল মেশিনারিজের উপর ডিপেন্ড করেই। এইটা দেখলেই আমার বুটেক্সের ল্যাবের কথা মনে পড়ে। পিছনে যে সমস্ত মেশিনারিজগুলো আছে, এই সব মেশিনারিজগুলো আমাদের বুটেক্সের ল্যাবে গেলেই পাওয়া যায়। সো আমি মিল্টন খন্দকার বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, অর্থাৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে ইঞ্জিনিয়ার হয়েছি। এবং আজকে তোমাদের সাথে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ওভারঅল সাবজেক্ট রিভিউ ভিডিওতে ইনশাল্লাহ করে দিব, এবং তোমরা এটা সম্পর্কে ইচ অ্যান্ড এভরিথিং জানতে পারবা এবং ডিসিশন নিতে পারবা সামনে তুমি এই সাবজেক্টে পড়বা কি পড়বা না। চলো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি। প্রথম কথা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আসলে কি? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বলতে অনেকেই আমরা শুধুমাত্র গার্মেন্টস শ্রমিক বা গার্মেন্টস বুঝি, বা শুধুমাত্র পোশাক সেলাই করা বুঝি। অনেকে আমাদেরকে দর্জি বলে থাকে, অনেকে আমাদেরকে গার্মেন্টস কর্মী বলে থাকে। বাট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র দর্জি বা গার্মেন্টস কর্মী এরকম না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা ব্রড সেক্টর। তোমার মহাকাশযান, মহাকাশচারী যারা আছে তাদের পোশাক থেকে শুরু করে মেডিকেল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, অর্থাৎ আমাদের যে হার্টের যেই ট্রান্সপ্লান্ট হয়, এসব ইনস্ট্রুমেন্টের একদম মাইক্রো লেভেল পর্যন্ত সব জায়গাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অবদান আছে। ইচ অ্যান্ড এভরি জায়গাতে, ইচ অ্যান্ড এভরি সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অবদান আছে। ইভেন তুমি যদি চিন্তা করো যে আমরা যে সমস্ত ওই যে ফায়ার ফাইটারের স্যুট দেখি, অর্থাৎ যখন আগুন লেগে যায়, আগুন যখন লেগে যায় তখন আগুন নেভানোর যেই সমস্ত ফায়ার ফাইটাররা থাকে তাদের স্যুট থেকে শুরু করে যারা হচ্ছে যে কি বলে অন্য বিভিন্ন ক্ষেত্রে, সাপোজ ধরো একটা বুলেট প্রুফ জ্যাকেট তুমি পরে আসো, সো বুলেট প্রুফ জ্যাকেট ডিজাইনের ক্ষেত্রেও টেক্সটাইল ইঞ্জিনিয়াররাই এর পিছে কারিগর হিসেবে কাজ করে। সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বলতে শুধুমাত্র গার্মেন্টস কর্মী বুঝায় না, বা শুধুমাত্র দর্জি বুঝায় না। এখানে একটা বিশাল সেগমেন্ট আছে যেটার বৃহত্তর মানে সেক্টর এত বেশি, এটা সম্পর্কে হয়তো তোমাদের ধারণাই খুব কম। সো আমরা আজকের ভিডিওটাতে সব কিছুই বোঝার চেষ্টা করব, বাট একদম জেনারেলাইজ সারফেস লেভেলের কথাবার্তাই বেশি হবে, বিকজ দেখা যাবে যে একদম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ কোর যে সমস্ত জিনিসপত্র যা যা আমি পড়ছি এগুলো বললে তোমরা অনেকেই বুঝবে না। কারণ অনেকেই তোমরা হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ারে থেকেই এই ভিডিওটা দেখবা, অনেকে সেকেন্ড ইয়ারে থেকে দেখবা, অথবা অনেকে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মানে চান্স পাওয়ার আগ মোমেন্টে হয়তো এই ভিডিওটা দেখবা। তো তখন এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদেরকে অনেক ডিটেলস জানা দরকারও নাই। সো আমরা প্রথমে আসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বলতে আসলে চারটা মেইন সাবজেক্টকে বোঝানো হয়, চারটা কোর টপিককে বোঝানো হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বলতে আমরা প্রথমত ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বুঝি, একদম ফার্স্ট কোর টপিক। ইয়ার্ন হচ্ছে সুতা, অর্থাৎ সুতা তৈরির জন্য যাবতীয় যত প্রসেস আছে এইটাই হচ্ছে তোমার ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একটা হচ্ছে মাদার এরিয়া ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। ইয়ার্ন কি মানে, ধরো যে একদম তুলা থেকে বা একদম ফাইবার থেকে তোমার হচ্ছে সুতা তৈরি করা পর্যন্ত যাবতীয় ইঞ্জিনিয়ারিং প্রসেস যা যা আছে সব হচ্ছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট। এরপর আসছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং। তোমার কাছে সুতা তৈরি হয়ে গেছে, মানে সুতা লম্বা লম্বা যে চিকন সুতা তৈরি হয়ে গেছে, এই সুতা দিয়ে এখন তুমি কাপড়ও বুনবা। এখন কাপড় তুমি কি টাইপের কাপড় বুনবা? তুমি কি জিন্সের কাপড় বুনবা, মানে জিন্স প্যান্ট, নাকি তুমি গেঞ্জির কাপড় বুনবা, নাকি তুমি শার্টের কাপড় বুনবা, নাকি হচ্ছে যে তুমি মেয়েদের বিভিন্ন টাইপের যে সমস্ত ফেন্সি কাপড় আছে ফেন্সি কাপড় বুনবা, নাকি তোমার বাসার পর্দার কাপড় তৈরি করবা, নাকি অন্য কিছু তৈরি করবা, নাকি তুমি ওই সুতা দিয়ে ফেস মাস্ক তৈরি করবা? কি টাইপের বুনন করবা, কি টাইপের ফেব্রিক বানাবা, কি টাইপের কাপড় তৈরি করবা, এটাকে বলা হয় ফেব্রিক ম্যানুফ্যাকচারিং। সো ফেব্রিক ম্যানুফ্যাকচারিং হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর আরেকটা পার্ট। এরপর আসে হচ্ছে ওয়েট প্রসেস। ওয়েট প্রসেস হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর আরেকটা পার্ট। তুমি ধরো একটা ফেব্রিক তৈরি করে ফেলছো, একটা কাপড় তৈরি করে ফেলছো, ওই কাপড়টাকে এখন তুমি ডাইং করতে পারো।
ওই কাপড়টাকে তুমি এখন প্রিন্টিং করতে পারো, ওই কাপড়টাকে এখন তুমি ফিনিশিং করতে পারো। সো ডাইং, প্রিন্টিং, ফিনিশিং তিনটাকে একত্রিতভাবে ওয়েট প্রসেস বলে, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বলে। সো এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। যদি ওয়েট প্রসেস না থাকতো তাহলে হয়তো আমরা এত কালারফুল কাপড় দেখতাম না। সাপোজ ধরো আমাদের এই যে আমার গায়ে যে হুডিটা আছে, এই হুডিটার ফেব্রিকটা বুননের পর এটাকে ব্ল্যাক কাপড়ে রূপান্তর করা হয়েছে। এই ব্ল্যাক কাপড়ের উপরে দেখো একটা স্ট্রেঞ্জার থিংসের একটা প্রিন্টিং করা আছে, তাই না? তাহলে দেখো এই যে সৌন্দর্যটা তৈরি করা হলো, এটার পিছনেও কিন্তু একটা বড় অবদান হচ্ছে ওয়েট প্রসেসের। আচ্ছা, ওয়েট প্রসেসের পরে খেয়াল করে দেখো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং একটা পার্ট আছে। অর্থাৎ শুধু কাপড় তৈরি করে সেটাকে কালারফুল করলেই হবে না, ওটাকে তো মানুষের ইন্ডিভিজুয়াল ড্রেসে কনভার্ট করতে হবে। যেমন ধরো তুমি শার্ট বানাইতে চাচ্ছ, তার মানে শার্টে কনভার্ট করতে হবে। তুমি হুডি বানাইতে চাচ্ছ, হুডিতে কনভার্ট করতে হবে। তুমি ধরো প্যান্ট বানাইতে চাচ্ছ, প্যান্টে কনভার্ট করতে হবে। বা তুমি ধরো একটা গেঞ্জি বানাইতে চাচ্ছ, গেঞ্জিতে কনভার্ট করতে হবে। তো কাপড়ে কনভার্ট করা, এটা হচ্ছে তোমার অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। তো ওভারঅল মোটা দাগে এই চারটা পার্টে আমরা ভাগ করতে পারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংকে। তার মানে একদম মাঠে চাষ করা তুলা থেকে একদম গায়ে তৈরি কাপড় পর্যন্ত মাঝখানে যত স্টেপ, এই সবগুলা মিলাই হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এখন এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে তুমি এত কিছু করলা, সবসময় কি প্রাকৃতিক ফাইবার থেকে কাপড় তৈরি হয়? উত্তর হচ্ছে না। প্রাকৃতিক ফাইবার থেকে কাপড় তৈরি ছাড়াও আমরা বিভিন্ন টাইপের ম্যানমেড ফাইবার, অর্থাৎ আমরা চাইলে এক্সপেরিমেন্ট করে পরীক্ষাগারে বিভিন্ন টাইপের ম্যানমেড ফাইবার তৈরি করতে পারি এবং সেখান থেকেও কাপড় তৈরি করতে পারি। অথবা আমরা দেখা যাচ্ছে যে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তোমার হচ্ছে অন্য কোনো একটা মানে ন্যাচারাল ফাইবার থেকে সিনথেসিস করে নতুন কোন একটা ফাইবার ডেভেলপ করতে পারি, সেখান থেকেও আমরা কাপড় তৈরি করতে পারি। তার মানে আমাদের বিশাল এই সেগমেন্টটাতে বিভিন্ন টাইপের রিসার্চ এবং অ্যানালাইসিসের সুযোগ আছে এবং সে সমস্ত রিসার্চ এবং অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আমরা অনেক কিছু চাইলেই ডেভেলপ করতে পারি, আমাদের ডেভেলপমেন্টের সুযোগ আছে। সো তার মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই জিনিসটাতে ওভারঅল মোটা দাগে চারটা জিনিস, একটা হচ্ছে ইয়ার্ন, একটা হচ্ছে ফেব্রিক, একটা হচ্ছে ওয়েট প্রসেস, আর একটা হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। সো তার মানে তুমি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো তাহলে এই চারটা ফিল্ড হচ্ছে তোমার কোর ফিল্ড। এই চারটা ফিল্ডে যে কোনো একটা ফিল্ডে তুমি চাকরি বাকরি করতে পারবা, তুমি অ্যাপারেলেও করতে পারবা, তুমি ওয়েট প্রসেসও করতে পারবা, তুমি ফেব্রিকে করতে পারবা, তুমি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংয়ে করতে পারবা। তো আমাদের যে কোনো ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ডেডিকেটেড কোনো একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর উপর হতে পারে, ডেডিকেটেড একটা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর উপর হতে পারে, ডেডিকেটেড একটা ওয়েট প্রসেসের উপর হতে পারে, ডেডিকেটেড একটা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর উপর হতে পারে। আবার সবগুলা কম্বাইন করেও একটা ফ্যাক্টরি হতে পারে, একটা ইন্ডাস্ট্রি হতে পারে। সো ডিপেন্ড করে ব্যবসার ধরনের উপর। এবং তুমি হচ্ছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে এই সবগুলা সেগমেন্টে কাজ করতে পারবা না, যে কোনো একটা সেগমেন্টে তোমাকে চুজ করতে হবে যে তুমি সুতার দিকে যাবা, তুমি হচ্ছে ফেব্রিকের দিকে যাবা, তুমি ওয়েট প্রসেসের দিকে যাবা, নাকি তুমি হচ্ছে অ্যাপারেলের দিকে যাবা, নাকি তুমি ম্যানেজমেন্টের দিকে যাবা, নাকি তুমি হচ্ছে যে ইএসসি বলে একটা সাবজেক্ট আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, সো তুমি ইটিপি প্ল্যান্টে যাবা, কি টাইপের সেগমেন্টে তুমি যাবা, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার পরবর্তী ফার্দার ইচ্ছা শক্তির উপর। তো এইটা হচ্ছে তোমার ওভারঅল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি তার মোটা দাগে একটা ওভারভিউ। এরপরে আসো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোথায় কোথায় পড়া যায়, কোথায় কোথায় পড়া যায়। বাংলাদেশে তুমি যদি সরকারিভাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাহলে ডেডিকেটেড একটা ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে আমাদের বুটেক্স। বুটেক্স হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একদম ডেডিকেটেডলি পড়ায়। তার মানে তুমি যদি কুয়েটে যাও, কুয়েটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট আছে, কুয়েটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট আছে। বিভিন্ন তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের পাশাপাশি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে কুয়েটে। আর সেই কুয়েটের একটা সাবজেক্টকে জুম করে বড় করে একটা ইউনিভার্সিটি বানানো হয়েছে। ধরো কুয়েটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে 40 জন স্টুডেন্ট একটা ব্যাচে পড়তে পারে, সেই 40 জন স্টুডেন্টের একটা ব্যাচের ওই ডিপার্টমেন্টকে জুম করে ডেডিকেটেড একটা ইউনিভার্সিটি বানানো হয়েছে এবং এটা স্পেশালাইজেশন, একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি, বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় ইউনিভার্সিটি এবং সবচেয়ে বেশি ল্যাব ফেসিলিটি সমৃদ্ধ, সবচেয়ে বেশি তোমার হচ্ছে যে কি বলে মানে ইউনিভার্সিটি লেভেল, মানে একটা সাবজেক্টের উপর একটা ইউনিভার্সিটি, তার মানে বুঝতেই পারছো যেখানে ফেসিলিটি সবচেয়ে বেশি। সো এটা হচ্ছে আমাদের বুটেক্স। বুটেক্স ছাড়াও তুমি কুয়েটে চান্স পাইলে কুয়েটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবা। এছাড়া জাস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবা। মাওলানা ভাসানী হচ্ছে টেক্সটাইল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আছে MBSTU, এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, তুমি চাইলে এখানে পড়তে পারবা। ওকে, এবার বুটেক্সের আন্ডারে কিছু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো বুটেক্সের আন্ডারে 10টা থেকে 11টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যেই জায়গাগুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে তুমি চাইলে সেই জায়গাগুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবা। এছাড়া নিটার বলে একটা প্রতিষ্ঠান আছে, আমি যতদূর জানি এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে
এবং এইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সম্ভবত আন্ডারে, আমি আই এম নট শিওর, একটু তোমরা রিসার্চ করতে পারো। নিটারের টেক্সটাইল, নিটা সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে, এবং এইটাতেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে। ওকে, এছাড়া বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে। এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। ডেডিকেটেড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর ডেডিকেটেড, সবচেয়ে ডেডিকেটেড তোমার হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে বাফট, বিইউএফটি। বাফট হচ্ছে বাংলাদেশের টেক্সটাইল অ্যাসোসিয়েশন যেটা আছে, সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন টেক্সটাইলের, তাদের ফান্ডের একটা ইউনিভার্সিটি। বিজিএমইএ, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সামথিং, বিইউএফটি, ফ্যাশন অ্যান্ড হচ্ছে টেকনোলজি সামথিং কিছু একটা, আমি তো বুয়েট লিখছি, বুয়েট না, এটা হচ্ছে বাফট হবে। সো বিজিএমই এর তোমার হচ্ছে ফান্ডেড হচ্ছে তোমার একটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে বাফট। বাফট টেক্সটাইলে তোমার হচ্ছে যে একদম ডেডিকেটেড টেক্সটাইলের উপরে একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, অস্টে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে। অস্টের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বুটেক্সের পরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, মানে ধরো বুটেক্স কি, বুটেক্স হচ্ছে ধরো বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি। তো বুটেক্সের পরে সবচেয়ে বেশি সিনিয়র অ্যালামনাই থেকে শুরু করে ফেসিলিটিস থেকে শুরু করে সবচেয়ে বেশি মানে নাম আছে এই ফিল্ডে অস্টের টেক্সটাইলে। এছাড়া আরও অনেক ইউনিভার্সিটি আছে যেই জায়গাগুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে। সব জায়গাতেই দেখা যায় যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওখানে টিচার নিয়োগ দেওয়া হয় সব বুটেক্স গ্র্যাজুয়েটদেরই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ব্যাচ থেকেই অনেককে আমি দেখলাম যে তারা পাশ করার পরই ভালো সিজিপিএ নিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে সেখানে তারা হচ্ছে জবে ঢুকে গেল। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। এবার আসো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একাডেমিক ক্যারিয়ার বা একাডেমিক জার্নি তোমার কেমন হবে। তুমি যদি যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করো, সেখানে যে তোমার একাডেমিক ক্যারিয়ারে 4 বছরের একাডেমিক ক্যারিয়ারে তোমার প্রথমে হচ্ছে যে ফার্স্ট 1 বছর দেখো ইয়ার 1 ইয়ার 2 মানে 1-1 1-2 2-1 2-2, এখানে ফাউন্ডেশন তৈরি হবে। ফাউন্ডেশন কিসে তৈরি হবে? ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডেশন। 1-1 1-2 তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলার যে অ্যাডভান্স নলেজ, সেই অ্যাডভান্স নলেজই গেইন করা হয়। ধরো ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স যেই বইটা আছে সেখানে হচ্ছে যে ফিজিক্স 1 ফিজিক্স 2, ম্যাথ 1 ম্যাথ 2, কেমিস্ট্রি 1 কেমিস্ট্রি 2, এই সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয়। এইচএসসি লেভেলে আমরা যে সমস্ত ফিজিক্স কেমিস্ট্রি পড়ছি ওটার একটু অ্যাডভান্স ভার্সন তোমার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হয়। এটা শুধুমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং না, তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে পড়লেই তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আরেকবার পড়া লাগে এবং এটা অ্যাডভান্স পড়া লাগে। এছাড়া তুমি বেসিক ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত নলেজগুলো আছে, যেমন ধরো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে শুরু করে আরও অন্যান্য বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজ, সেগুলো তুমি এখানে অর্জন করবা। এরপরে দেখা যাবে যে এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বেসিক কোর টপিকগুলোও বেশ ভালোই কভার হয়ে যাবে। থার্ড ইয়ারে যে এখানে আমরা একদম ডিপলি কানেক্টেড হওয়া শুরু করি, যেমন ধরো স্পিনিং, তারপরে ওয়েবিং, ডাইং, কোয়ালিটি কন্ট্রোল, এইসব আমরা পড়া শুরু করি হচ্ছে তোমার থার্ড ইয়ারে এসে। সো দেখা যাচ্ছে স্পিনিং মানে কি? স্পিনিং মানে সুতা তৈরির একটা প্রসেস। তারপরে ওয়েবিং, ডাইং, তোমার কোয়ালিটি কন্ট্রোল, এই সমস্ত জায়গাগুলোতে আরও ডিপ নলেজ তুমি গেইন করবা থার্ড ইয়ারে এসে। ফোর্থ ইয়ারে এসে তোমার হচ্ছে যে কোর যে সাবজেক্টটা চুজ করা হয়, ধরো যে তুমি যদি কুয়েটে পড়ো, কিংবা তুমি ধরো জাস্টে পড়ো, কিংবা তুমি ধরো হচ্ছে যে মাওলানা ভাসানীতে পড়ো, এই জায়গাগুলোতে তোমার ফার্স্ট ইয়ারেই স্পেশালাইজেশন তৈরি করা হয় না। স্পেশালাইজেশন মানে হচ্ছে যে কোনো একটা ফিল্ডের উপর তোমার অ্যাডভান্স নলেজ গেইন করা। থার্ড ইয়ার পর্যন্ত তুমি কমন ইঞ্জিনিয়ারিং পড়বে এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে কমন নলেজ গেইন করবা। বাট ফোর্থ ইয়ারে যে তোমার স্পেশালাইজেশন হবে, যেমন ধরো আমি বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্পেশালাইজড, অর্থাৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক কমপ্লিট করার পর টেক্সটাইল ইন্ডাস্ট্রির যত ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আছে, মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কীভাবে চলে, কীভাবে রান করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে আমার স্পেশালাইজেশন করা। অর্থাৎ এগুলোর উপর আমি এক্সট্রা কোর্সেস অনেকগুলা পড়ছি, পড়ে আমি ওগুলা সম্পর্কে বোঝার চেষ্টা করছি, প্র্যাকটিক্যাল করছি, প্রজেক্ট করছি এগুলোর উপর। সো অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় কি ফোর্থ ইয়ারে যে তারপরে তোমার স্পেশালাইজেশন চুজ করার সুযোগ থাকে, সেগুলো হয় হচ্ছে ইয়ার্ন, ফেব্রিক, ওয়েট, অ্যাপারেল এগুলোর উপর। কিন্তু বুটেক্সে তুমি একদম ফার্স্ট ইয়ার থেকেই স্পেশালাইজেশন যে সাবজেক্টগুলো আছে সেগুলো চুজ করতে পারবা। বাট পড়াশোনা ওই ফোর্থ ইয়ারে যেই তুমি ইয়ার্নের উপরে স্পেশালাইজেশন কোর্সগুলো করবা, ফেব্রিকের উপর স্পেশালাইজেশন কোর্সগুলো করবা, ওয়েটের উপর স্পেশালাইজেশন কোর্সগুলো করবা, অ্যাপারেলের উপর স্পেশালাইজেশন কোর্সগুলো করবা, এবং ফাইনাল ইয়ারে যে তোমার একটা প্রজেক্ট থাকবে। আমাদের বুটেক্সে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকে, অর্থাৎ আমরা 3 মাস ইন্ডাস্ট্রিতে যে মোটামুটি অ্যাটাচমেন্ট করা লাগে,
কাগজে কলমে 3 মাস, অনেকে দেখা যাচ্ছে যে 2 মাস 2.5 মাস করে, অনেকে দেখা যাচ্ছে যে ওই তো 3 মাসের কাছাকাছি করে। বাট দেখা যায় যে এটা ওই ইন্ডাস্ট্রির সাথে স্টুডেন্টরা মোটামুটি সেটিং টেটিং করে, আমিও করছিলাম, করে আমি ফাঁকি দিছিলাম মোটামুটি। তো মোটামুটি 3 মাসের একটা অ্যাটাচমেন্ট থাকে, বাট ফুল 3 মাস করে না। অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা যায় যে 15 দিনের অ্যাটাচমেন্ট থাকে, কারো কারো ক্ষেত্রে 1 মাসের থাকে, কারো কারো ক্ষেত্রে তোমার 7 দিনেরও থাকে। বাট আমাদের ক্ষেত্রে দেখা যায় যে 3 মাসের টোটাল অ্যাটাচমেন্ট থাকে, বাট একটু ইন্ডাস্ট্রির সাথে সেট টেট করে 2 মাস 2.5 মাসে অনেকেই কাভার করে ফেলে। তো এটা হচ্ছে তোমার প্রজেক্ট থাকবে একটা, এছাড়া তোমার থিসিস, অন্যান্য প্রেজেন্টেশন হাবিজাবি এগুলো তো আছেই। তো এগুলা থাকবে। ওভারঅল তুমি একাডেমিক জার্নিতে এইগুলাই পড়বা। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর এই বেসিক। এখন দেখো মার্কেট কতটা বড়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর যদি তুমি স্ট্যাটস দেখো, মার্কেট কতটা বড়। বাংলাদেশে এখন হচ্ছে যে টেক্সটাইল যদি কথা বলো, বাংলাদেশ হচ্ছে বর্তমানে বিশ্বের 2য় বৃহত্তর আরএমজি রপ্তানিকারক। আরএমজি মানে কি? আরএমজি মানে হচ্ছে রেডিমেড গার্মেন্টস। আরএমজি ওয়ার্ডটার মানে হচ্ছে রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টস মানে কি? ধরো আমি যে গায়ে যেই গার্মেন্টসটা পরে আছি, এটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস, অর্থাৎ এটা তোমার আমার জন্য স্পেশালাইজড ভাবে তৈরি করা না। এই সাইজের স্পেশালাইজড মানে আমার জন্য তৈরি না করে, আমার বয়সী বা আমার টাইপের যে শরীরের যে সাইজ, এই সাইজের মানে ডেমোগ্রাফিটা অ্যানালাইসিস করে এই সাইজের বা এই টাইপের মানুষকে টার্গেট করে রেডিমেড অনেক পোশাক তৈরি করা হয়েছে, করে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ওইটা যাদের যাদের পছন্দ হচ্ছে তারা ওটা কিনে ফেলছে। এই টাইপের গার্মেন্টসকে বলা হচ্ছে রেডিমেড গার্মেন্টস। তো ধরো তুমি হচ্ছে যে যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখো, ইউরোপিয়ান কান্ট্রিগুলা বা হচ্ছে তোমার পশ্চিমা দেশগুলো যা আছে, ওয়েস্টার্ন যে সমস্ত দেশগুলো আছে, তাদের হচ্ছে যে রেডিমেড গার্মেন্টসের চাহিদা অনেক বেশি, ডিমান্ড অনেক বেশি। তারা অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট তোমার হচ্ছে পড়ে, এবং তাদের ওখানে যে সমস্ত শ্রমিক আছে সেখান থেকে যদি গার্মেন্টসটা প্রোডাকশন করতে চায়, তাহলে কাপড়ের দাম অনেক বেশি বেড়ে যায়। সেই ক্ষেত্রে তারা কাপড় তৈরি করার জন্য একটু সস্তা শ্রমিক খুঁজে। যেহেতু বাংলাদেশে চিপ লেবার পাওয়া যায়, এই জন্য বাংলাদেশে চিপ লেবার অ্যাভেলেবিলিটির কারণে রেডিমেড গার্মেন্টসগুলো সব বাংলাদেশ বা আমাদের মতো এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকেই তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেহেতু চিপ লেবার অনেক বেশি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিও অনেক বেশি, বাংলাদেশ সারা বিশ্বে 2য় বৃহত্তর আরএমজি তোমার হচ্ছে রপ্তানিকারক দেশ। আমাদের আগে সম্ভবত চায়না আছে, চায়নার পরে হচ্ছে আমরা। এরপরে আমাদের দেশ প্রতি বছর এক্সপোর্ট করে হচ্ছে $47 বিলিয়ন। $47 বিলিয়ন এক্সপোর্ট করে, এবং আমাদের দেশে 4600 প্লাস ফ্যাক্টরিজ আছে, মানে গার্মেন্টস কারখানা আছে 4600 প্লাস। এবং আমাদের এখানে 4.4 মিলিয়ন ওয়ার্কার কাজ করে। মানে ধরো ইঞ্জিনিয়ার ছাড়াও এমনি নর্মাল জেনারেলাইজ যা সমস্ত চিপ লেবারের কথা বললাম, লেবার টাইপ ওয়ার্কার 4.4 মিলিয়ন, মানে হচ্ছে 44 লাখ, 44 লাখ, তাই না? 44 লাখ, 4 মিলিয়নে 40 লাখ, 4.4 মিলিয়ন মানে আরো 4 লাখ বেশি, 44 লাখ মানুষ শুধুমাত্র ডেডিকেটেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে। এবং দেখো এটা আমাদের টোটাল যে জিডিপি মানে কি? টোটাল জিডিপির 11% শুধুমাত্র আসে হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। এবার খেয়াল করো, 180 প্লাস লিড সার্টিফাইড ফ্যাক্টরিজ আছে বা সারা পৃথিবীতে হাইয়েস্ট। এটা লিড সার্টিফাইড ফ্যাক্টরিজ মানে কি? ধরো ওই যে ঢাকা শহরের ভিতরে খুব আনহেলদি ভাবে বিভিন্ন টাইপের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গড়ে উঠছিল, এরপরে রানা প্লাজার যে ধসটা হয়, রানা প্লাজার ধসের পরে সারা বিশ্ব থেকে আমাদের উপরে চাপ আসে যে যদি আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ভালো করতেই চাই, তাহলে আমাদেরকে খুব সুন্দর মতো গ্রিন ফ্যাক্টরি ডেভেলপমেন্ট করতে হবে। গ্রিন ফ্যাক্টরি মানে কি? সব দিক দিয়ে সাস্টেনেবল, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকবে, ওয়েস্ট ম্যানেজমেন্ট ভালো হইতে হবে, এবং বিভিন্ন প্যারামিটার তারা সেট করে দেয়, এবং বিভিন্ন প্যারামিটারের উপর সেটের উপর ডিপেন্ড করে একটা সার্টিফিকেশনের নাম হচ্ছে লিড সার্টিফিকেশন। এই লিড সার্টিফিকেশন এটা হচ্ছে ধরো গার্মেন্টস ইন্ডাস্ট্রির বা এই টাইপের ইন্ডাস্ট্রিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে সর্বোচ্চ লেভেল পর্যন্ত তারা সার্টিফাইড করে। তো এইটা দেখা যাচ্ছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের দেশে 180 প্লাস সার্টিফাইড মানে ফ্যাক্টরি আছে, যেটা সারা পৃথিবীতে হাইয়েস্ট। সো তার মানে আমাদের এই যে 4600 ফ্যাক্টরিসের ভিতরে 180টা আছে টপ নচ ফ্যাক্টরি, এবং যেখানে ওয়ার্ক এনভায়রনমেন্ট খুবই ভালো। এখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তুমি শুনবা যে বাংলাদেশে এখন ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ক্রাইসিস চলতেছে, বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস চলতেছে, তো বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ক্রাইসিসের কারণে বাংলাদেশে এখন টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো ডিক্লাইন ফেজে আছে। বাট বাস্তবতা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো ডিক্লাইন ফেজে বর্তমান সময়ে আছে। বর্তমান সময়ে অনেক প্রবলেম ফেস করতেছে পলিটিক্যাল সিচুয়েশনের কারণে, ডলার ক্রাইসিসের কারণে, বিভিন্ন ক্রাইসিসের কারণে এখন বিভিন্ন টাইপের ক্রাইসিস আমরা ফেস করতেছি। আমাদের রপ্তানি সম্পর্ক চায়না এবং হচ্ছে যে মানে আমরা র মেটেরিয়াল কালেক্ট করি চায়না এবং হচ্ছে তোমার ভারতের কাছ থেকে। সো ফলে দেখা যাচ্ছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কারণে বিভিন্ন টাইপের
ইয়ার কারণে আমাদের বর্তমান টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটু ডিক্লাইন ফেজে আছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে কিন্তু চিপ লেবার অনেক বেশি। চিপ লেবার মানে কি? চিপ লেবার মানে হচ্ছে সস্তা দামে লেবার পাওয়া। এবং বিশেষ করে বাংলাদেশে যেহেতু নারী শিক্ষার অগ্রগতি এখনো ওই লেভেলে হয় নাই, ফলে দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চল থেকে শুরু করে সব জায়গাতেই চিপ নারী লেবার মানে ফিমেল লেবার পাওয়া যায় অনেক কম দামে। এবং ফিমেল লেবাররা আবার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে সমস্ত প্রোডাকশনগুলো হয়, এই সমস্ত প্রোডাকশনগুলোতে একদম সমান সমান পুরুষের মতো লেভেলেই প্রোডাকশন করতে পারে। মানে কাপড় তৈরি, কাপড় সেলাই, কাপড়ের আয়রন থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি চেক, ইচ অ্যান্ড এভরি জায়গাতে দেখা যাচ্ছে যে প্রায় গার্মেন্টস ইন্ডাস্ট্রির 50 থেকে 60% জায়গাতে একদম সমান তালে পুরুষের মতোই পরিশ্রম করতে পারে নারীরা। অন্যান্য জায়গাতে দেখা যাচ্ছে যে সম্ভব হয় না। সো এই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশে নারী শক্তির ওই জাগরণের জায়গাগুলো থেকে চিপ লেবার পাওয়া যায়, যতদিন বাংলাদেশে চিপ লেবার ওই লেভেল অ্যাভেলেবিলিটি থাকবে, ততদিন বিশ্ব থেকে সবসময় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে তোমার বাংলাদেশের দিকে একটা ফোকাস থাকবেই থাকবে। পলিটিক্যাল সিচুয়েশন আজকে খারাপ আছে, 2 বছর পর ভালো হয়ে যাবে। তো তুমি যদি এই মোমেন্টে দাঁড়িয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিবা কি নিবা না সেটা নিয়ে ফোকাসড হও, তাহলে টোটাল ওভারঅল মার্কেট ডিক্লাইনে যাচ্ছে এই চিন্তা করে নিও না। কেন? কারণ তুমি যদি এখানে স্কিল হইতে পারো, তাহলে তুমি যেহেতু এখানে চিপ লেবার থাকবে, চিপ লেবার থাকলে এখানে অপরচুনিটিস কয়েক বছরের ব্যবধানে আবার আসবেই আসবে। মানে এটা মানে বাধ্যতামূলক। মানে এটা হচ্ছে যে তোমার মার্কেটের তোমার ওই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কার্ভের মতো। তোমার চিপ লেবারের ডিমান্ড আছে, আমরা চিপ লেবার সাপ্লাই করতে পারতেছি, তার মানে মার্কেট আমাদের দিকে আসবেই আসবে। সামহাও এটা ফিক্স হয়ে মার্কেট আমাদের দিকে আসবে। আর মার্কেট যদি আমাদের দিকে আসে, তখন প্রোডাকশন টোটাল যে সাপ্লাই আছে সেটা মেইনটেইন করার জন্য সামহাও আমাদের কিন্তু ওই যে ভালো লেভেলের ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হবে, টোটাল কোয়ালিটি কন্ট্রোলের জন্য ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হবে, মানে বিভিন্ন সেগমেন্টে ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হবে। সো তখন দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারদের ডিমান্ড যখন বেশি হবে, তুমি সেখানে যে স্কিল হওয়ার পরে ভালো করতে পারলেই তুমি দেখা যাচ্ছে যে ওখানে যে একটা ভালো অ্যামাউন্ট, ভালো স্যালারি এবং ভালো শাইন করতে পারবা। তবে হ্যাঁ, এটা সত্য, যখন 1970-এর পরে যখন বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরুর দিকে আসে, তখন যেই পরিমাণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা এই ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো করার সুযোগ হয়েছে, এখন হয়তো ওই লেভেলের সুযোগ হয় না। তখন যারা বুটেক্স থেকে পাশ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জয়েন করছে, তারা সবাই এখন বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক, তারা সবাই এখন মিলিয়নিয়ার এবং বিশাল বিশাল কোম্পানির মালিক, তাদের অনেক টাকা পয়সা। সো এখন দেখা যাচ্ছে যে তোমাকে ওই লেভেলে যাইতে গেলে ওই লেভেলের ট্যালেন্টেডও হওয়া লাগবে। তারা যেই ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাইছে, ওই পরিমাণ ফাস্ট মুভার অ্যাডভান্টেজ তুমি পাবা না। এখন তোমাকে হইতে গেলে অনেক বেশি ফাস্ট হইতে হবে, তোমাকে অনেক দ্রুত আগাইতে হবে এবং তোমাকে অনেক বেশি কোয়ালিটিফুল স্কিল হইতে হবে এবং তুমি অনেক বেশি ইনভেস্টমেন্ট আনা এবং সব কিছু কন্ট্রোল করার মাইন্ডেড হইতে হবে, তারপরে তুমি পারবা। সো আশা করি বুঝতে পারছো। এরপরে আসো আমাদের ক্যারিয়ার অপরচুনিটিসের ক্ষেত্রে কি কি টাইপের ক্যারিয়ার অপরচুনিটিস তুমি এখানে তৈরি করতে পারবা বাংলাদেশের প্রেক্ষাপটে। আরএমজি সেক্টরে একটা মেইন ক্যারিয়ার অপরচুনিটিস হচ্ছে আরএমজি সেক্টরে সরাসরি ঢুকা। আরএমজি সেক্টরে সরাসরি ঢুকলে তুমি প্রোডাকশনে ঢুকতে পারবা। প্রোডাকশনে মানে কি? ওই যে ফেব্রিক প্রোডাকশন, ইয়ার্ন প্রোডাকশন, এগুলোতে সরাসরি তুমি ঢুকতে পারবা। এছাড়া ধরো কোয়ালিটি কন্ট্রোলে ঢুকতে পারবা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ঢুকতে পারবা, কমপ্লায়েন্সেসে ঢুকতে পারবা। এই কয়েকটা আছে আরএমজি সেক্টর, মানে গার্মেন্টস সেক্টরে তুমি যদি যাও। এরপরে দেখো বাইং হাউসের কথা যদি আমরা বলি, বাইং হাউসের ক্ষেত্রে মার্চেন্ডাইজিং আছে, তারপরে হচ্ছে সোর্সিং আছে, প্রোডাকশন আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট আছে, এগুলো হচ্ছে বাইং হাউসে। বাইং হাউসে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সোর্সিং, মার্চেন্ডাইজিং আলাদা আলাদা সেগমেন্ট, এগুলো নিয়ে ডিটেল ভিডিওতে কথাবার্তা বলা যায়। আপাতত আমরা ওই সেগমেন্টগুলোতে যাচ্ছি না। তার মানে বাইং হাউসগুলোর কাজ, এইটা শুধু বললেই তুমি বুঝতে পারবা। বাইং হাউসগুলোর কাজ হচ্ছে বিদেশি যারা আছে, যারা বাংলাদেশ থেকে কাজগুলো নিতে চায়, আর বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা আছে, তাদের মাঝখানে বাইং হাউসগুলো হচ্ছে মেলবন্ধন বা সেতু হিসেবে কাজ করে। অর্থাৎ বিদেশিদের সাথে বা বিদেশি অর্ডারের সাথে বাংলাদেশকে কানেক্ট করায় দেয় হচ্ছে বাইং হাউস। এরপরে আছে গভর্নমেন্ট জব। গভর্নমেন্টে কোন কোন জায়গাতে জব আছে দেখো, তোমার এক্সপোর্ট প্রমোশনে আছে, বিজিএমইএতে আছে, বিটিএমসি আছে, ডট, এইসব জায়গাগুলোতে তোমার চাকরি আছে। এছাড়া রিসার্চের ক্ষেত্রে ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে তুমি টেক্সটাইল ডিপার্টমেন্টে জয়েন করতে পারবা, জুট রিসার্চের ক্ষেত্রে জয়েন করতে পারবা। বুটেক্স থেকে পড়াশোনা করে বুটেক্সের টিচার হইতে পারবা। বুটেক্স থেকে পড়াশোনা করে বুটেক্সের টিচার হওয়া যায়। এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে তুমি হচ্ছে যে নতুন করে হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন টাইপের ইন্ডাস্ট্রি দিতে পারবা। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এছাড়া যদি এখানে তোমার স্যালারি রেঞ্জের কথা বলি, তুমি যদি ফ্রেশার হও 0 থেকে 1 ইয়ার যদি তোমার জব এক্সপিরিয়েন্স থাকে, তাহলে 20 থেকে 30 হাজার টাকা পার মান্থ স্যালারিতে তুমি এখানে জয়েন করতে পারবা প্রাইভেট সেক্টরে।
আর মিড লেভেলে 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স এবং স্কিলের উপর ডিপেন্ড করে তুমি 50 থেকে 80,000 পার মান্থ এই রেঞ্জে স্যালারিতে যাইতে পারবা। গভর্নমেন্টে তুমি এখান থেকে বিসিএস ডেফিনেটলি এখান থেকে শিফট করার সুযোগ আছে। এছাড়া অন্যান্য সেগমেন্টেও তুমি যাইতে পারবা। আর সিনিয়র যখন তুমি হয়ে যাবা, যখন অনেক বেশি স্কিল হয়ে যাবা, 6-7 বছরের উপরে তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন 1 থেকে 3 লাখ টাকা এই রেঞ্জে স্যালারিতে যায়। সিনিয়রদের দেখা গেছে তখন 1 থেকে 3 লাখ টাকা এই রেঞ্জে স্যালারিতে যায়। সো এই ছিল মোটামুটি ওভারঅল গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তোমার ক্যারিয়ারের সুযোগ কি কি। এখন ব্যাপার যেটা বলি, ধরো তুমি যদি বুটেক্স থেকে পড়াশোনা করো, দেখা যায় যে বুটেক্সে যারা চান্স পায় এবং হচ্ছে কুয়েট, এমবিএসটিইউ, তারপর হচ্ছে যে জাস্ট, এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে যারা পড়াশোনা করে তাদের যদি রেজাল্ট অনেক ভালো থাকে, 3.7, 3.8, 3.9 এর উপরে থাকে, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিসগুলোতে তাদের একটা ভালো ডিমান্ড থাকে। কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যারা ভর্তি হয় তাদের আবার হচ্ছে যে এইরকম পাবলিক ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডের ভালো স্টুডেন্টদের ওখানকার টিচার হিসেবে নেওয়ার প্রবণতা বেশি থাকে। যেমন ধরো বুটেক্স থেকে আমার ব্যাচমেট, আমার সিনিয়র যারা পড়াশোনা করছে, ম্যাক্সিমামই যাদের সিজিপিএ ভালো ছিল তারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাজ এ লেকচারার জয়েন করছে। ড্যাফোডিলে, তারপরে অস্টে, বিভিন্ন জায়গাতে জয়েন করতে দেখা গেছে। তো তুমি হচ্ছে যে ভালো রেজাল্ট করতে পারলে এইসব জায়গাগুলোতে জয়েন করতে পারবা। এছাড়া টেক্সটাইলের ক্ষেত্রে টেক্সটাইল 4.0 বলে একটা ব্যাপার আছে। টেক্সটাইলের ক্ষেত্রে রেভলিউশন আসতেছে, সেই ক্ষেত্রে স্মার্ট ফ্যাক্টরিজ তৈরি হচ্ছে, এআই এর উপর ডিপেন্ড করে অটোমেশন হয়েছে টেক্সটাইলেও। তাছাড়া হচ্ছে যে সাস্টেনেবিলিটি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এটা একটা টার্মিনোলজি আছে। এগুলো হচ্ছে অ্যাডভান্স জিনিসপত্র। সামনে হচ্ছে টেক্সটাইলের নতুন রেভলিউশন হবে, দেখা যাবে যে ওয়ারেবল টেক্সটাইল বা ই টেক্সটাইল তৈরি হবে, ওয়ারেবল টেক তৈরি হবে। এইসব জায়গাগুলোতে টেক্সটাইলের অনেক বেশি ইমপ্রুভমেন্ট সামনে আসবে। তো তুমি যদি টেক্সটাইলে অ্যাডভান্সড লেভেলে চিন্তা ভাবনা করতে পারো, তাহলে এই জায়গাগুলো থেকে তুমি অনেক দূর আগাইতে পারবে। আমাদের টেক্সটাইল বুটেক্স থেকে পড়াশোনা করে নাসাতে জব করছে এরকম অনেক ভাইয়া আপুরা আছে। তারপরে হচ্ছে তোমার বুটেক্স থেকে পড়াশোনা করে টপ ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে, যেমন ধরো ইয়েল, প্রিন্সটন, তারপরে হার্ভার্ড, এইসব জায়গাতে গেছে, এরকম অনেকেই আছে। সো তুমি চাইলে এগুলাতে চাকরি বাকরি করতে পারবা। ইভেন হচ্ছে বুটেক্স থেকে পড়াশোনা করে তোমার গুগলে চাকরি বাকরি করছে, গুগলে নাই আই গেস, মেটাতে আছে, তারপরে হচ্ছে যে বড় বড় জায়গাগুলোতে আছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি এগুলোতে আছে, গুগলে নাই আই গেস, মেটাতে আছে। হ্যাঁ। সো এছাড়া আসো টেক্সটাইলের ক্ষেত্রে ক্যারিয়ার ভার্সাটিলিটি এগুলাতে কি কি আছে। তুমি যদি চাও বুটেক্স থেকে পড়াশোনা করে হচ্ছে সাপ্লাই চেইন, লজিস্টিক ম্যানেজমেন্ট, এগুলাতে যাইতে পারবা। সাপ্লাই চেইন, লজিস্টিক ম্যানেজমেন্ট। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন, এই জায়গাগুলোতে যাইতে পারবা। ফ্যাশন অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট, এই জায়গাগুলোতে যাইতে পারবা। তারপরে সাস্টেনেবিলিটি কনসাল্টিং, এই জায়গাগুলোতে যাইতে পারবা। এন্টারপ্রেনারশিপে যাইতে পারবা। এমবিএ করে সরাসরি কর্পোরেটে ঢুকতে পারবা। ব্যাংকে চাকরি বাকরিতেও যাইতে পারবা, কোনো ব্যাপার না। সো এগুলার অপরচুনিটিস আছে। সার্ভাইভাল গাইড দিই, টেক্সটাইলে আসলে সিজিপিএর চেয়ে স্কিল বেশি ম্যাটার করে। সিজিপিএ তোমার মোটামুটি হইলেই হয়, স্কিল তুমি যত বেশি এবং তোমার ডেডিকেশন যত বেশি, তোমার হচ্ছে যে তত ভালো। এখানে তোমার হচ্ছে স্কিলটাই বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো 3.50 তুমি সিজিপিএ রাখলা, এটা যদি রাখো তাহলে তুমি বিদেশে পড়াশোনার জন্য অনেক ভালো। আমার এত নাই, আমার অনেক কম, এর চেয়ে অনেক কম, 3.5 এর নিচে আমার। সো আমার বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল না। আমি আগে থেকেই টিচিংয়ে আসবো চিন্তা ভাবনা ছিল, এই জন্য আমি থার্ড ইয়ার থেকেই টোটালি অনলাইন টিচিংয়ে ফোকাস করছি। টেক্সটাইলে সার্ভাইভ করছি জাস্ট, এবং মোটামুটি ভালো একটা রেজাল্ট করছি, যাতে একদমই কমে না যায়, 3 এর নিচে না আসে। বাট 3.5 এর উপরে রাখতে গেলে অনেক পড়াশোনা করা লাগে, তখন তোমার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো এই জন্য আমি দেখা যাচ্ছে যে আমার এই ক্যারিয়ারের দিকে ফোকাস করছি, ওখানে অত বেশি ফোকাস করি নাই। তো 3.50 তুমি যদি রাখো তাহলে মোটামুটি তোমার বিদেশে সব ধরনের অপরচুনিটিস থাকবে। আবার তুমি যদি স্কিলের দিকে যাও, বিভিন্ন টাইপের স্কিল, যেমন ধরো অটোক্যাড, কোয়ালিটি টেস্টিং, মেশিন অপারেশন, এই টাইপের যে সমস্ত স্কিলগুলো আছে, স্কিলগুলোতে যদি যাও তাহলে তুমি ইন্ডাস্ট্রিতে যখন যাবা তখন বিভিন্ন টাইপের অ্যাডভান্টেজ পাবা। এখানে এসে আমাদের দুইটা বড় বড় ব্যাপার স্যাপার জানতে হবে। একটা হচ্ছে টেক্সটাইলের চ্যালেঞ্জ। টেক্সটাইলে তোমার যদি এমন মনে হয় যে তুমি হচ্ছে যে ভালো একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট চাও, তোমার ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো হওয়া লাগবে, একটু পশ হওয়া লাগবে, হ্যাঁ, নাইট শিফট করতে পারবা না, তোমার শুধুমাত্র দিন শিফটই থাকবে, তখন তোমার জন্য টেক্সটাইল না। ওয়ার্ক এনভায়রনমেন্ট একটু খারাপ হবে, অনেক বেশি নয়েজ হবে, অনেক বেশি পলিউটিং হবে, অনেক ক্ষেত্রে নাইট শিফট করা লাগতে পারে। আর এইটার মাধ্যমে তুমি যদি একবার স্কিল হয়ে যাও, স্কিল হয়ে গেলে তুমি তখন আবার টেক্সটাইলে 4-5 বছরের ব্যবধানে 1.5-2 লাখ টাকা বেতনে চাকরি বাকরিতে চলে যাইতে পারবা। বাট চাকরি বাকরিতে, প্রাইভেট চাকরি বাকরিতে এখানে ভালো একটা পজিশনে যাওয়া সম্ভব খুব কম সময়ের মধ্যে। সো স্টার্টিং স্যালারি তোমার খুব কম হবে, তোমাকে পেশেন্স থাকতে হবে।
ফ্যাক্টরিতে শিফট ডে নাইট যে কোনো সময় হইতে পারে, ফিজিক্যাল ড্যামেজিং ওয়ার্ক ডেফিনেটলি, বাট অপরচুনিটিস হচ্ছে এখানে দ্রুত ক্যারিয়ারের গ্রোথ আসে, হিউজ জব মার্কেট, যেহেতু আমাদের এখানে 4600 প্লাস ফ্যাক্টরিজ আছে, তোমার এখানে জব মার্কেট অনেক হাই। সো তুমি এখানে তুমি বেকার থাকবে না। আমাদের বুটেক্সে এরকম একটা কথাবার্তা বলা হয় যে তোমার যদি এখানে সকালে চাকরি চলে যায়, তুমি বুটেক্সের যেই পরিমাণ নেটওয়ার্ক এবং লিঙ্ক, সন্ধ্যা হইতে হইতে তুমি নতুন একটা চাকরি পেয়ে যাবে, এবং লিঙ্ক তোমার কেউ না কেউ কোনো না কোনোভাবে লিঙ্কের মাধ্যমে তুমি নতুন কোথাও জয়েন করতে পারবা। সো এখানে আসলে চাকরির অভাব নাই, চাকরি তুমি পাবাই, বুঝতে পারছো? সো এখানে তোমার যেটা লাগবে, হাই ক্যারিয়ার গ্রোথ তখনই হবে যখন তুমি স্কিল এবং নেটওয়ার্ক অনেক বেশি বাড়াইতে পারবা। তো গভর্নমেন্ট জব অ্যাভেলেবল আছে, মোটামুটি, অনেক বেশি আছে তা না। যেহেতু বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড টেক্সটাইল, তুমি যদি বাংলাদেশের অর্থনীতির এই মেরুদণ্ডে অবদান রাখতে চাও, তাহলে বুটেক্সে পড়াশোনা করতে পারো, কিংবা যে কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে পড়াশোনা করতে পারো, ডেফিনেটলি তুমি ভালো করবা। আর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলে ইঞ্জিনিয়ারিং থেকে যে কোনো দিকে শিফট করা যায়, এটা এমন না যে শুধুমাত্র বুটেক্সেই পড়াশোনা করতে হবে। ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে কোনো জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তুমি যে কোনো ক্যারিয়ারে শিফট করতে পারবা। ইঞ্জিনিয়ারিং আমাদের এত বেশি প্রবলেম সলভ করায় যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তুমি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অর্জন করো, আর প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অর্জন করলে তুমি ব্যাংকে গেলেও ভালো করবা, তুমি নর্মাল লাইফে গেলেও ভালো করবা, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে ডাক্তার বাদে বাকি সবই হতে পারবা, বুঝতে পারছো? ইঞ্জিনিয়ারিং পড়ে বাকি সবই হওয়া যায়। সো যে কোনো কিছুতেই তুমি ক্যারিয়ার সুইচ করতে পারবা। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। থ্যাংক ইউ সো মাচ। অনেক লম্বা একটা ভিডিও হলো, বাট আমি চেষ্টা করছি আমি যত কিছু জানি সব কিছু শেয়ার করার। ইনশাল্লাহ তোমাদের সাথে সাবজেক্ট রিভিউর পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।